আরহাম তার চোখে চোখ রেখে মুচকি হেসে বলল, কারণ আমি আর তোমার কোনো বর্ডার মানি না, আমাদের মাঝে কোনো সীমানা থাকবে না। নিধি চোখ নামিয়ে ফেলল, বুকের ভেতর কেন যেন কেঁপে উঠেছে। আরহাম ধীরে ধীরে নিধির দিকে এগিয়ে আসছে, চোখ এমন দৃষ্টি যেন সেটা থেকে নিধির বুক কাঁপতে থাকে। নিধি বিছানায় কোণে ঠেস দিয়ে বসে পড়ল। নিধি কি করবে ভেবে পায় না। হঠাৎ মনে পড়তেই কাঁপা কাঁপা গলায় বলল, আপনি তো বলেছিলেন সব সত্যি বলবেন, আগে সবকিছু বলুন। আরহাম থেমে গিয়ে ভ্রু কুঁচকাল, বিরক্ত নিয়ে বলল, আরে ধুর, এই রোমান্টিক মুহূর্তে তোমার মাথায় সত্য মিথ্যা প্রসঙ্গে এলো? নিধি ঠোঁট কামড়ে গম্ভীর স্বরে বলল, হ্যাঁ, কারণ আপনি যতক্ষণ না সব সত্যি বলছেন ততক্ষণ আমি শান্তি পাবো না। আরহাম গভীর নিঃশ্বাস ফেলল, ধীরে ধীরে তার কাছে এসে মুখটা কাছে আনলো। সব বলল, কিন্তু এখন না প্লিজ। নিধির চোখে জল এসে গেল, আপনি আবার সব এড়িয়ে যাচ্ছেন। আরহাম একটা দীর্ঘশ্বাস ছেড়ে খুব নরম স্বরে বলল, ঠিক আছে চলো, বলে তাকে ব্যালকনিতে নিয়ে গেল। রাতে ঠান্ডা বাতাস বইছে, চারপাশে নিস্তব্ধতা। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নিধি আর আরহাম। আরহাম ধীরে ধীরে বলতে শুরু করলো, নিধি, আজ আমি তোমাকে আমার জীবনের একটা অংশ জানাবো, যা তুমি এতদিন শুনতে চেয়েছো। নিধি চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। আরহাম ধীরে নিঃশ্বাস নিয়ে বলল, ইভার বাবা, উনি ছিলেন আমাদের ইউনিভার্সিটির প্রফেসর। উনি ইন্টেলিজেন্ট এবং ভদ্র, ভীষণ সোজাসাপটা মানুষ। ওনার বিয়ে হয়েছিল একজন খ্রিস্টান মহিলার সাথে, যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু দুঃখের বিষয়, তাদের পরিবারের কেউই এই বিয়ে মেনে নেয়নি। ফলে তারা একেবারে আলাদা হয়ে গিয়েছিল। নিধি মনোযোগ দিয়ে শুনছেন। আরহামের গলা ভারী হয়ে উঠল। ইভা যখন খুব ছোট ছিল তখন তার মা মারা যায়। মা মারা যাওয়ার পর তার পৃথিবী বলতে শুধু বাবা। স্যারের ইউনিভার্সিটি বাঙালি স্টুডেন্টের প্রতি আলাদা একটা টান ছিল। আমারও ওনাকে খুব ভালো লাগতো, তাই আমি প্রায় সময় ওনার সাথে নিজে যেচে কথা বলতাম। আর এক সময় আমি ওনার খুব প্রিয় স্টুডেন্ট হয়ে উঠি। সেই থেকে ইভার সাথে আমার পরিচয়। হয়তো সেখান থেকে ওর আমার প্রতি অনুভূতি তৈরি হয়, যদিও আমি বারবার ওকে ফিরিয়ে দিয়েছি। আরহাম একটু থেমে আবার বলল, একদিন ক্লাসে রাফি নামে একটা স্টুডেন্ট একটি মেয়ের সাথে বেয়াদবি করছে। ছেলেটা বাঙালি পরিবারের হলেও বড় হওয়া ওই দেশে, তাই এইসব ছিল তার কাছে নর্মাল। কিন্তু স্যার তাকে সবার সামনে থাপ্পড় মারেন, ফলে সে রেগে ওনার দিকে তেড়ে আসেন। তখন আমি তাকে আটকাই এবং দুটো ঘুষি মারি। সেই থেকেই রাফি প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। আরহামের চোখে রাগের ঝিলিক ফুটে উঠল। প্রথমে রাফি চেষ্টা করে ইভাকে প্রলুব্ধ করতে, কিন্তু ইভা আমায় ভালোবাসতো, সে জন্য রাজি হয়নি। তখন সে আরো নোংরা পথে যায়। একদিন প্ল্যান করে স্যারের গাড়ি অ্যাক্সিডেন্ট করায়, আর তাতেই উনি মারা যান। নিধি হতবাক হয়ে মুখে হাত দিয়ে ফিসফিস করে বলল, ইভা আপুর বাবা অ্যাক্সিডেন্টটা আসলে? আরহাম মাথা নিচু করে কণ্ঠ ভারী করে বলল, হ্যাঁ। নিধি, তখন আমি জানতাম না রাফি এটা করেছে। স্যার মারা যাওয়ার আগে আমাকে বলেছিল, আরহাম, আমার ইভার কেউ নেই, ওকে তুমি সামলাবে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইভা তখন ভেঙে পড়েছিল ভীষণভাবে। আমি ভাবলাম হয়তো ওকে বিয়ে করলেই সবচেয়ে নিরাপদ থাকবে। নিধির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, চোখে পানি এসে গেল। আরহাম নিধির দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, কিন্তু বিয়ে করার ইচ্ছেটা আর দায়িত্ব থেকে এসেছিল, ভালোবাসা থেকে না। আজ বুঝি ভালোবাসা জোর করে আসে না, সেটা হঠাৎ করে আসে, যেমনটা তোমার জন্য এলো। নিধি আরহামের দিকে তাকিয়ে বলল, তারপর? আরহাম আবারও বলতে শুরু করলো, রাফি ইভার কাছে মিথ্যা গল্প সাজালো। বলল, স্যার জানতে পেরেছিলেন ইভা আমায় ভালোবাসে, আর তাই তিনি আমাকে জোর করেছিলেন তাকে মেনে নিতে। আর আমি রেগে গিয়ে ওনার অ্যাক্সিডেন্ট করিয়েছি। ইভা বিশ্বাস করতে চায়নি, কিন্তু তার মাথায় সন্দেহ ঢুকিয়ে দিল বলে যে আমি তো ইভাকে ভালোবাসতাম না, বারবার ফিরিয়ে দিয়েছি। তাহলে হঠাৎ বিয়ে করেছি কেন? আর কারণটা হলো আমি নিজে অন্যায় ধামাচাপা দিতে চাই। তার হাতে নাকি প্রমাণও আছে বলে ফেক ভিডিও বানিয়ে পাঠালো ইভাকে। ভিডিওটা এমনভাবে বানানো যে দেখে সত্যি বলে মনে করবে। এমনকি আমি নিজেও পর্যন্ত অবাক হয়ে গিয়েছি ভিডিওটা দেখে। রাফি আরো বলল তার কাছে আরো প্রমাণ আছে, সেগুলো ইভা গেলে দিবে। আর ভুলটা ওখানেই হলো, ইভা তার বাবাকে খুব ভালোবাসতো, আর ওনার খুনের বিচারের জন্য সেদিন বিয়ে ভেঙে চলে গেল। আমি জানতাম না কেন গেল, কিন্তু তাকে আটকায়নি। তবে উৎসব আর অন্য কেও ওর উপর নজর রাখতে বলেছিলাম। ইভা গিয়েই রাফির সাথে দেখা করতে যায়। তখন রাফি অট্টহাসিতে ফেটে পড়ে এবং সব সত্যি উগরে দেয়। বলল, স্যারকে সেই খুন করেছে, আমি নয়। ইভা এসব শুনে বাকরুদ্ধ হয়ে যায়। সে রাফির বিষয়ে এত কিছু জানতো না, শুধু রাফি তাকে প্রপোজ করেছে এতটুকুই। তারপর ইভা সম্মানহানি করার চেষ্টা করে। নিজেকে বাঁচাতে ইভা ধস্তাধস্তি করছিল। রাফি ওকে লাঠি দিয়ে পায়ে আঘাত করে, মাথায় জোরে মারে। সে তখনই অজ্ঞান হয়ে যায়। আল্লাহর রহমতে অর্ণব আর উৎসব সময় মতো পৌঁছে যায়, না হলে। আরহাম চুপ হয়ে গেল, শুধু কণ্ঠ ভেসে এলো, রাফি এখন জেলে, সে নিজেই সবকিছু স্বীকার করেছে। কিন্তু ইভা সে আঘাত আর শক নিতে পারেনি, না পেরে কোমায় চলে গেল। রাফি চেয়েছিল স্যার আর ইভার ক্ষতি করে আমাকে ফাঁসিয়ে বদলা নিবে। নিধি স্তব্ধ হয়ে শুনছিল, চোখ বেয়ে অশ্রু ঝরছিল অনবরত। হঠাৎ সে ফুপিয়ে উঠল, ইভা আপু কতটা কষ্ট সহ্য করেছে। উনি আপনাকে ভালোবাসতেন, কিন্তু এখন আমার জন্য আপনাকেও পেলেন না। আমার জন্যই যেন উনি আবার সব হারালেন। খুব কষ্ট হচ্ছে আমার। আরহাম নিধির চোখে
চোখের জল মুছে দিল। ধীরে ধীরে নিধিকে বুকে কাছে টেনে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে বলল, না নিধি, এসব তোমার জন্য হয়নি। আমি ওর ভাগ্যে ছিলাম, তাই ও আমাকে পায়নি। তুমি শুধু কেঁদো না, আমার ভালো লাগে না। নিধি আরো জড়িয়ে ধরলো তাকে, বুক ভিজিয়ে কান্না করছে। আরহামে মৃদু হেসে বলল, চলো এবার ঘুমাতে হবে। সে টেনে নিধিকে নিয়ে বিছানায় শোয়ালো, নিজের বুকের ভেতর তাকে আঁকড়ে ধরলো। কিছুক্ষণ আগেও ইন্ডিয়া পাকিস্তান বর্ডার নিয়ে ঝগড়া করছিল নিধি, আর এখন সে আরহামের বুকে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে গেল। ভোরবেলা হালকা রোদ জানালা দিয়ে ঢুকছে, পাখির ডাক চারপাশে। নিধি ধীরে ধীরে চোখ মেলে দেখে সে এখনো আরহামের বুকের ভেতর শক্ত করে আটকানো। সে আতঙ্কিত হয়ে বলল, ইয়া আল্লাহ, আমি পুরো রাত এভাবে? সে নাড়াচাড়া করে আরহামের হাত থেকে বের হতে চাইছিল, কিন্তু যতই টানাটানি করে ততই হাতটা তার চারপাশে আরো শক্ত হয়ে জড়িয়ে আসে। নিধি বিরক্ত হয়ে নিচু গলায় বলল, আমি জানি আপনি জেগে আছেন, হাত ছাড়ুন, আমি উঠবো। আরহাম চোখ না খুলে হেসে বলল, কে যেন একদিন বলেছিল তার ইন্ডিয়া পাকিস্তানে বর্ডার ক্রস করলে খেল খতম, কিন্তু এখন তো দেখছি বেচারা সেই বর্ডারে খেল খতম হয়ে গেছে। নিধি লজ্জা পেয়ে আরহামকে ধাক্কা দিল ছাড়ানোর জন্য। এবার আরহামও ছেড়ে দিল। নিধি ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে নিধি যখন ঘরে ফিরল, দেখে আরহাম এখনো বিছানায় শুয়ে আসছে। সে ভ্রু কুঁচকে বলল, উঠুন, দেরি হয়ে যাবে। আরো দুবার ডাক দিয়ে যখন দেখলো আরহাম উঠে পড়েছে, তখন প্রায় ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। মনে মনে ঠিক করলো আজ সারাদিন আরহামের সামনে যাবে না, তাহলে শাস্তি দিতে পারবে না। কিন্তু তার আশায় জল ঢেলে দিয়ে কিছুক্ষণ পরে আরহাম তাকে জুড়ে জুড়ে ডাকতে শুরু করলো। নিধি ভেতরে ভেতরে গজগজ করতে লাগলো, আল্লাহ, এবার কি চাইছে? আমি যাব না, কিন্তু ফারিহা বেগম জোর করে বলল, যা মা, শুনে আয়, হয়তো দরকার আছে। মনে বিরক্তি নিয়ে নিধি পা টিপে টিপে ঘরে ঢুকলো। ঢুকতেই চোখ বড় বড় হয়ে তাকিয়ে দেখলো আরহাম একেবারে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, যেন শুধু তার জন্য অপেক্ষা করছে। আরহাম ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এত দেরি হলো কেন? তাড়াতাড়ি আমার পাওনাগুলো দাও, অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও নিধি ধীরে ধীরে এগিয়ে এসে দিয়ে দিল, কারণ সে জানে তার বাঁচার উপায় নেই। প্রতিবারই চোখ বন্ধ করে দ্রুত সরে আসছে, কিন্তু শেষ হতে ওই দিনের মতো আজও আরহাম তার হাত টেনে নিয়ে ঠোঁট নরম করে চুমু দিল। চোখে দুষ্ট হাসি দিয়ে ফিসফিস করে বলল, তুমি তো জানো বউ, আমি রিটার্ন গিফট দিতে ভীষণ ভালোবাসি, বলে স্বাভাবিক ভঙ্গিতে নিচে নাস্তা করতে চলে গেল। আর নিধি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের লাল হয়ে উঠা গাল দেখে বিড়বিড় করে বলল, এই লোকটা একদিন নিশ্চিত আমাকে পাগল বানিয়ে দেবে। ১.৫ মাস পার হয়ে গেছে। এই ১.৫ মাসে নিধি দিন রাত মানেই ছিল আরহামের শাস্তি, রিটার্ন গিফট আর অসংখ্য উল্টাপাল্টা কথা। ১০০ কিস থেকে শুরু হয়ে ১,০০০ কিছু থামছে না। উপরোক্ত প্রতিদিন নতুন নতুন শাস্তি বানিয়ে এনে আরহাম তাকে বিরক্ত করছে। নিধি মাঝে মাঝে ঠোঁট কামড়ে ভাবে, আল্লাহ, আমাকে কি এই লোকটা শান্তিতে থাকতেও দেবে না? তবে মুখে এমন বললেও মনে মনে প্রতিদিনই এই হিংসুটি রাগ, অভিমান আর লজ্জা শরমের মাঝেও কোথাও যেন ভালোবাসার মিষ্টি আলো ঝলমল করছে। অন্যদিকে নিধিরও পরীক্ষা শেষ। এখন পুরো পরিবার বিয়ের জন্য প্রস্তুতি ব্যবস্থা করছে। নিধির বিয়ের দিন ঠিক হয়ে গেছে। উৎসব ঘোষণা দিয়ে দিল, আরহামের বিয়ে হবে আমার বিয়ের জায়গাতেই, সেই রিসোর্টে। কারণ ওখানেই তো আরহাম অবশেষে নিজের মনের কথা খুলে বলেছিল, তাই ওটাই হবে ওদের বেস্ট ভেন্যু। সবাই উৎসবের কথা রাজি হয়ে গেল। রিসোর্ট বুকিং হয়ে গেল, কার্ড ছাপানো হলো, ঘরে ঘরে শুরু হলো সাজসজ্জা, গান বাজনা আর আনন্দের জোয়ার। রিসোর্টে বিয়ের প্রস্তুতি শেষ। ঝলমলে আলোয় সাজানো সেই জায়গাটা আবার নতুন এক গল্পের সাক্ষী হতে যাচ্ছে। রিসোর্টে ঝলমল আলোয় সাজানো, বিয়ের আনন্দ চারপাশ সরগম। আজ নিধির মামা বাড়ির লোকজনও এসেছে। নিধির মামা, খালা, মামাতো ভাই বোনদের দেখে খুশিতে উজ্জ্বল। ঠিক তখনই সবার ভিড়ে চোখ পড়ল রাহাত। আরহামের ভ্রু কুঁচকে গেল। রাহাতের মুখে রাত নামটা শুনে বুকের ভেতর চাপা রাগ জেগে উঠল। নিধি সবার সাথে কুশল বিনিময় করে রুমে যাচ্ছিল। আরহাম হঠাৎই তাকে টেনে নিয়ে গেল একটু নির্জন দিকে, রিসোর্টের বাগানের ভেতর। বাগানে গিয়ে গম্ভীর স্বরে বলল, রাহাতের সাথে কোনো কথা বলবে না। নিধি বিস্মিত চোখে তাকালো, কেন? আচ্ছা, আপনি রাহাত ভাইয়াকে এত অপছন্দ করেন কেন? ওনার সাথেও আপনার কোনো ঝগড়াও নেই, এমনকি চেনেনও না একে অপরকে। তাহলে? আরহাম গম্ভীর হয়ে তাকালো, ঠোঁট শক্ত করে বলল, আমার তার সাথে কোনো সমস্যা নেই, আমি শুধু চাই না তুমি ওর সাথে একটা কথাও বলো। নিধির ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফুটলো, চোখ টিপে বলল, উফ, কি ব্যাপার, আপনি কি জেলাস ফিল করছেন নাকি? আরহাম হঠাৎই নিধির হাত টেনে তাকে নিজের খুব কাছে এনে দাঁড় করালো। নিধির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আরহাম কানের কাছে মুখ এনে নিচু গলায় বলল, হ্যাঁ, জেলাস ফিল করি, কারণ তুমি শুধু আমার, আর তোমার এক চিলেতে হাসিও আমি অন্য কোনো ছেলেকে দেখতে দিতে চাই না। নিধি চমকে বলল, কি করছেন? এখানে অনেক মানুষকেও দেখে ফেলে
ফেলবে। আরহাম ঠোঁট ঝাঁকিয়ে হেসে ফিসফিস করে বলল, কেউ কিছু দেখবে না, আর দেখলেও অবাকি, আমি তো শুধু আমার বউকেই কাছে টেনেছি। নিধির গাল লাল হয়ে উঠল। আরহাম এবার গম্ভীর হয়ে বলল, নিধি, কবে যে বিয়েটা হবে তুমি তো জানো না আমি কতটা কষ্টে আছি। কবে যে তোমাকে নিজের মতো করে আদর করব, ভালোবাসার সেদিনের জন্য যে আমি পাগল হয়ে যাচ্ছি। নিধির নিঃশ্বাস কুলিয়ে উঠল, বুকের ভেতর ধুকধুকানি বেড়ে গেল। সে কাঁপা কাঁপা স্বরে বলল, আপনি আপনি মাঝে মাঝে একদম পাগল হয়ে যান। আরহাম দুষ্ট হেসে তার মুখটা নিচের দিকে ঘুরিয়ে বলল, হয়ে যায়, এখন আরো হতে ইচ্ছে করছে, হব। নিধি কিছু বলবে তার আগে উৎসব আর অনু চলে আসে। অনু হেসে বলে, কি ব্যাপার জিজু, রোমাঞ্চ চলে? নিধি তড়িঘড়ি করে আরহামকে সরিয়ে দিল। আরহাম দুঃখী মুখ করে বলে, চলতে আর দিলে কোথায়, কাবাবে হাড্ডি হতে চলে এলে। আরহামের এমন কথা শুনে নিধি কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলল, আল্লাহ, এই মানুষটা ভালো হবে না। পাশ থেকে উৎসব খোঁচা দিয়ে বলে, দুদিন পর বিয়ে করবি, তখন ইচ্ছে মতো রোমান্স করিস, আমরা বাধা দিতে আসবো না। মেহেদি অনুষ্ঠানে রিসোর্টের আঙ্গিনা আলো আর রঙিন কাগজের সাজে একেবারে ঝলমল করছে। সবাই মজা করছে, মেহেদি দিচ্ছে। অনু আর নীলা মিলে নিধিকে মেহেদি পরিয়ে দিচ্ছে। হঠাৎ আরহাম এসে নিধির হাত ধরে বসে পড়ল আর মেহেদির কোণ দিয়ে নিধির হাতের তালুতে নিজের নাম লিখতে শুরু করলো। নাম লিখা হয়ে গেলে নিধি চোখের দিকে তাকিয়ে বলল, তোমার মামার বাড়ির বিয়েতে আমি ব্ল্যাকমেল করে আমার নাম লিখিয়েছিলাম, তার আর উৎসবের বিয়েতে তুমি লিখোনি। আজ আমি নিজে লিখে দিলাম, আজ থেকে তুমি আমার নামে লিখা হয়ে গেলে। তারপর আরহাম মেহেদির কোনটা নিধির অন্য হাতে দিয়ে বলল, এবার তুমি আমার নিজের নাম লিখে দাও। নিধি লজ্জায় লাল হয়ে গেল। সে কাঁপা কাঁপা হাতে আরহামের হাতে নিজের নাম লিখে দিল। সবাই হাততালি দিয়ে উঠল। এদিকে ইভা অর্ণবের পাশে বসে সেসব দেখছে। সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছে। পরের দিন গায়ে হলুদে প্রথমে বড়রা সবাই মিলে নিধিকে হলুদ লাগায়, তারপর ছোটরা। অনু নিধির মুখ ভর্তি করে হলুদ লাগায়। হলুদ লাগানো শেষ হলে অনু নিধিকে রুমে নিয়ে যায় গোসল করানোর জন্য। নিধি আয়নার সামনে বসে গয়না খুলছে। হঠাৎ আয়নায় আরহামকে দেখে চমকে উঠে ঘুরে দাঁড়ায়। এ কি, আপনি এখানে কি করছেন? কেউ দেখে ফেলবে। আরহাম ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে কৌটা থেকে সামান্য হলুদ তুলে নিজের গালে মাখলো। তারপর নিধির চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমায় বিয়ে করা বউ, যাকে আমি দ্বিতীয়বার বিয়ে করছি, তাকে সবাই হলুদ লাগিয়ে দিল আর আমি লাগাতে পারলাম না, এটা কি মানা যায়? কথা শেষ হতে না হতেই নিজের গাল এগিয়ে নিধির গালে ঘষল। নিধি কেঁপে উঠল, চোখ দুটো বিস্ফোরিত। কি করছেন? কেউ দেখলে? আরহাম বাঁকা হাসি দিয়ে তার ঠোঁটের পাশে ফিসফিস করে বলল, দেখলে বলবো বউকে হলুদ দিচ্ছিলাম। এরপর হঠাৎ করে নিধির গলায় হাত রেখে ধীরে ধীরে সামান্য হলুদ লাগিয়ে দিল। নিধির শ্বাস একেবারে দ্রুত হয়ে এলো। আরহাম এবার নিচু হয়ে তার কোমরের কাছে সামান্য ছুঁয়ে হলুদ মেখে দিল। নিধি চোখ বন্ধ করে শিউরে উঠল, আপনি পাগল হয়ে গেছেন নাকি? আরহাম তার কোমর ধরে কানের কাছে এনে ফিসফিস করে বলল, তোমার এই রূপ আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। নিধির বুক ধপধপ করছে, ঠোঁট শুকিয়ে আসছে। সে শুধু ধীর কণ্ঠে বলল, প্লিজ চলে যান, আমি আর সহ্য করতে পারছি না। আরহাম হালকা হাসি দিয়ে তার চুল সরিয়ে দিল। আবার বলল, এখন চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো, রাতে এক চুলও ছাড়া পাবে না। কথা শেষ করে সে বেরিয়ে গেল। আর নিধি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গাল আর গলা ছুঁয়ে নিঃশ্বাস নিতে লাগলো আর আরহামের বলা কথাগুলো ভাবছে। নিধি আরহামের বিয়ে। নিধি লাজুক ভঙ্গিতে ঘোমটা মাথায় দিয়ে স্টেজের দিকে হেঁটে আসছে। সবাই হাততালি দিয়ে স্বাগত জানাচ্ছে। আরহাম আগে থেকেই বসে আছে, গায়ে শেরওয়ানি, চোখ দুটো নিধির দিকে। নিধি স্টেজের সামনে এলে আরহাম হাত বাড়িয়ে তাকে উপরে উঠায়। নিধি মাথায় ঘোমটা টেনে বসতে যাবে, তখন আরহাম তাকে আটকায়। নিধি ভ্রু কুঁচকে তাকালো। কি? আরহাম কোনো কথা না বলে মাইক্রোফোন হাতে নিয়ে চারদিকে নিস্তব্ধ। শুধু তার কণ্ঠ ভেসে এলো, তুমি আমার হঠাৎ পাওয়া নিধি, আর এমন একটা পাওয়া যা আমি কখনো চাইনি, তবুও ভাগ্য জোর করে আমার হাতে তুলে দিয়েছে। কিন্তু আমি প্রতিটি মুহূর্তে বুঝেছি এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া। বিশ্বাস করো, তোমার মধ্যে আমি আমার সব স্বপ্ন খুঁজে পেয়েছি। তোমাকে আমি হারাতে চাই না, শুধু আমার স্ত্রী নয়, আমি চাই তুমি হও আমার শ্রেষ্ঠ বন্ধু, আমার সঙ্গী, আমার দোয়া কবুল হওয়ার প্রমাণ। সবাই নিস্তব্ধ হয়ে শুনছে। নিধির চোখ ভিজে আসছে। হঠাৎই আরহাম এক হাঁটু ঘেড়ে বসলো। পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করে খুলে ধরলো। ভেতরে ঝলমল আংটি। সে মুচকি হেসে বলল, বিয়ে অনেক আগে হয়ে গেছে ঠিকই, কিন্তু আজ আমরা আবার নতুনভাবে পথ চলা শুরু করছি। তাই আমি চাই তোমাকে আমার স্বপ্নের মতো প্রপোজ করি। নিধি, তুমি কি আমার হঠাৎ পাওয়া হয়ে যাবে? আমার চিরদিনের সাক্ষী হতে রাজি আছো? নিধির বুক ধক করে উঠল। সে লাজুকভাবে মাথা নিচু হ্যাঁ জানালো। সবাই হাততালি দিয়ে উঠল। অবশেষে আরহাম আর নিধির বিয়েটা সম্পূর্ণ হলো। সবার কোলাহলের মাঝে অর্ণব একটু দূরে দাঁড়িয়ে বিয়ের অনুষ্ঠান দেখছিল। হঠাৎ ইভা ধীর পায়ে এসে তার পাশে দাঁড়ালো। অর্ণব তাকাতে ইভা সরাসরি বলে ফেলল, আমায় বিয়ে করবে অর্ণব? অর্ণব বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে রইল, চোখ মুখে পুরো অবাক ভাব।
কি বলছো তুমি ইভা আপা? ইভা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি একটা ভুল করে আরহামকে হারিয়েছি, কিন্তু তোমাকে হারাতে চাই না। তুমি এখন আমাকে ভালোবাসো, কিন্তু যদি আমি আবার কোনো ভুল করে ফেলি আর তুমিও আমাকে ছেড়ে চলে যাও, আমি একাকিত্বে ভীষণ ভয় পাই। অর্ণব, আমি তোমার সাথে থাকতে চাই, তুমি কি আমায় বিয়ে করবে? কথা বলতে বলতে ইভার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। অর্ণবের বুক কেঁপে উঠল, তার নিজের চোখেও জল এসে গেল। সে ধীরে ধীরে ইভার হাতটা ধরে ফিস ফিস করে বলল, তুমি কোনো ভুল করলেও আমি তোমাকে ছেড়ে যাব না ইভা, কারণ আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন তোমার পাশে থাকতে চাই। ইভার চোখ ভিজে উঠল, ঠোঁটে ফুটলো হালকা হাসি। অর্ণব তার মা বাবাকে জানিয়েছে সে ইভাকে ভালোবাসে। তারা প্রথমে কিছুটা আপত্তি করেন, কিন্তু অর্ণবের চোখের ভেজা দৃঢ়তা দেখে নরম হয়ে গেলেন। অর্ণব ইভাকে নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল, আজ এই মুহূর্তে আমি ইভাকে বিয়ে করতে চাই। সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কোলাহল থেমে গেল, কিন্তু অর্ণবের জেদের কাছে অবশেষে সবাই রাজি হয়ে গেল। তড়িঘড়ি করে আয়োজন হলো। একেবারে সহজ, ছোট্ট, কিন্তু ভালোবাসাময় ভরা ছিল বিয়েটা। আরহাম আর নিধির সাথে তাদের বিয়ে পড়ানো হলো। যখন কবুল শব্দটা ইভার ঠোঁট থেকে বের হলো, অর্ণব চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলল, যেন বুকের ভার অনেকটাই হালকা হয়ে গেল। অর্ণব আর ইভা অবশেষে এক হলো। সবাই আবারও হাততালি দিয়ে সবচেয়ে বেশি খুশি যেন নিধি হলো। অর্ণব ইভার হাত শক্ত করে ধরে বলে, আজ থেকে কখনো নিজেকে একা বলবে না। আজ থেকে তোমার স্বামী আছে, একটা পরিবার আছে, সব আছে। ইভার চোখ বারবার ভিজে যাচ্ছে। এখন তারও একটা বড় পরিবার আছে, ভাবতেই মনটা কেঁপে উঠছে। আরহামও এবার নিশ্চিন্ত। সে জানে অর্ণব ইভাকে ভালো রাখবে, সুখে রাখবে। এভাবেই 4টি মানুষের নতুন জীবন শুরু হলো। ঘর জুড়ে ফুলের সুগন্ধ, মোমবাতি আলোয় পুরো রুমটা যেন স্বপ্নের মতো সাজানো। বিছানায় লাল গোলাপ ছড়িয়ে আছে, জানালা দিয়ে আসা চাঁদের আলো নিধির মুখে পড়তেই যেন তাকে আরো সুন্দর করে তুলছে। নিধি লাজুক ভঙ্গিতে বসে আছে, ঘোমটার আড়ালে চোখ নামিয়ে রেখেছে, বুকের ভেতর কেমন যেন কাঁপছে। হঠাৎ দরজা খুলে ভেতরে এলো আরহাম। নিধির শ্বাস আটকে গেল। আজ আরহামকে অন্যরকম লাগছে। কালো শেরওয়ানি, চোখে গভীর ভালোবাসার ঝিলিক। ধীরে ধীরে বিছানার কাছে এসে বসলো সে। নিধিও আরো তটস্থ হয়ে বসলো। হঠাৎ অনুভব করলো আরহাম তার কাপা হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় নিল। নিধি কেঁপে উঠল। নিধিকে এত ভয় পেতে দেখে আরহাম নরম গলায় ফিসফিস করে বলল, এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার নিজের মানুষ, তোমার সব থেকে আপনজন। নিধি লজ্জায় ঠোঁট কামড়ে চোখ নামিয়ে রাখলো। আরহাম ধীরে ধীরে ঘোমটা সরিয়ে দিল। মুহূর্তে নিধি লাল হয়ে উঠা গাল দেখে তার চোখ ভরে গেল। আরহাম ধীরে স্বরে বলল, জানো নিধি, আমি কখনো কল্পনাও করিনি যে আমি কাউকে এতটা ভালোবাসবো। কেউ আমার সাথে কথা না বললে, আমাকে ইগনোর করলে আমি এতটা কষ্ট পাবো, এটা আমার ধারণার বাহিরেই ছিল। কিন্তু তুমি যখন আমাকে ইগনোর করতে, অচেনা মানুষের মতো এড়িয়ে চলতে, কথা বলতে না, তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো। পুরো পৃথিবীটা আমার কাছে নিঃস্ব মনে হতো। নিধির চোখ ভিজে উঠল। সে আস্তে বলল, আমায় ক্ষমা করে দিন প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আর কখনো আপনাকে কষ্ট দেব না। আপনি প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আরহাম তার আঙ্গুলের ডগা দিয়ে নিধির চোখে জল মুছে দিল। তারপর তার কপালে নরম চুমু এঁকে দিয়ে বলে, তোমাকে ছেড়ে দিলে আমি বাঁচবো কিভাবে? তাই এই ছেড়ে দেওয়ার চিন্তা মাথা থেকে বের করে দাও। আর কান্না না, আমার ভালো লাগে না একদম এসব। আমি যদি কিছু চাই, তুমি কি দেবে? নিধি জিজ্ঞেস করলো, কি চাই আপনার? আরহাম ধীরে নিধির কোমরে হাত দিয়ে তাকে কাছে এনে বলে, আমি তোমাকে সম্পূর্ণরূপে নিজের করে পেতে চাই। চাই তুমি নিজে এসে আমার কাছে নিজেকে পুরোটা সঁপে দাও। চোখ বন্ধ করো আর শুধু আমার ভালোবাসা অনুভব করো। নিধির বুক দ্রুত ধুপধুপ করছে। আরহাম ধীরে ধীরে নিধির কপালে নরম চুমু দিয়ে আবারও বলল, আমি চাই তুমি জানো তোমার ভালোবাসা আমাকে কতটা আনন্দ দেয়। নিধি চোখ বন্ধ করে শুধু তার স্পর্শ অনুভব করছে। তার হাত আঁকড়ে ধরছে আরহামের শার্ট। আরহাম আরো কাছে আসলো। তার উষ্ণ ভেজা কণ্ঠ প্রথমে আস্তে আস্তে করে গভীর। নিধির হাত অজান্তে তার ঘাড়ের চারপাশে জড়ালো। কিছু সময় পর আরহাম কিছুটা সরে আসলো, তবে নিধিকে ছাড়লো না, ধরে রাখলো। নিধির শরীর শিহরিত হয়ে উঠল। বুকের ভিতর এক অজানা আবেগের ঢেউ বইতে লাগলো। নিধি আস্তে ফিসফিস করে বলল, আমার ভয় লাগছে। আরহাম কেবল মৃদু হাসলো, ঠোঁটের কোণে দুষ্টু হাসি দিয়ে বলল, কিসের ভয়? আমি তো আছি। নিধি নিঃশব্দে আরহামের বুকে ঝুঁকে আসে। আরহাম যেন নিজের উত্তর পেয়ে গেল। সে আবারও ধীরে ধীরে নিধিকে নিজের করে নিল গভীরভাবে। নিধি চোখ বন্ধ করে শুধু অনুভব করলো, আর নিজের সমস্ত দ্বিধা, লজ্জা, কষ্ট মুহূর্তের মধ্যে মিলেমিশে নিঃশেষ হয়ে গেল। ঘর জুড়ে তাদের নিঃশ্বাসের শব্দ আর ফুলের গ্রান মিশে থাকা ভালোবাসার আবেশ। সেই রাতে দুজন দুজনার প্রথম ভালোবাসার স্বপ্নে জড়িয়ে গেল।
দুজন দুজনার মাঝে আর কোনো দূরত্ব রইল না। পরের দিন সকালে ভোরের আলো ঘরে ঢুকেছে। জানালার ফাঁক দিয়ে আসা বাতাস পর্দায় ধুলছে, ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারদিকে। নিধি ধীরে ধীরে চোখ মেলে, কিন্তু মুহূর্তে আবার চোখ বন্ধ করে ফেলে, কারণ সে আরহামের বুকে মাথা রেখে শুয়ে আছে। আরহাম তখনও ঘুমাচ্ছে। ঠোঁটে হালকা মিষ্টি হাসি। রাতের কথা মনে পড়তেই নিধির মুখ লাল হয়ে যায়। ধীরে ধীরে উঠে যেতে চাইলেও হঠাৎ আরহাম হাতটা টেনে ধরে ফিসফিস করে বলে, কোথায় যাচ্ছ বউ? নিধি হচকিয়ে যায়। আমি উঠবো। আরহাম চোখ খুলে মুচকি হেসে বলে, এইভাবে পালিয়ে যাচ্ছ কেন? বাই এনি চান্স তুমি কি লজ্জা পাচ্ছ? লাইক সিরিয়াসলি? কাল রাতের পরেও লজ্জা থাকে? কোথায় টপাটপ কয়েকটা চুমু খাবে তা না লজ্জা পাচ্ছে। নিধি তো লজ্জায় রাঙা টমেটো। তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নেয়, মিনমিন করে বলে, আপনি থামবেন? আরহাম তাকে আরো কাছে টেনে নেয়। কারণ তুমি শুধু আমার। আজ থেকে আমার সকাল শুরু হবে তোমাকে দিয়ে, আর রাত শেষ হবে তোমাকে দিয়ে। নিধি চোখ বন্ধ করে আরহামের বুকে মুখ লুকিয়ে রাখে। তার ঠোঁটে এক চিলেতে হাসি ফুটে, লজ্জার, ভালোবাসার আর এক অজানা সময় গড়িয়ে গেছে 7টা বছর। আরহাম আর নিধির সংসার এখন ভরে গেছে দুটো ছোট্ট পুতুলের কণ্ঠে। যমজ সন্তান, একটা মেয়ে একটা ছেলে। নাম রাখা হয়েছে আফরিন আরিশা, আর ছেলেটার নাম আদিয়ান রাহমান। দুজনের বয়স এখন 4 বছর। আজ তাদের জন্মদিন। আরহাম নিজের বিশাল আয়োজন করেছে। বেলুন, লাইট, কেক, গান সব মিলিয়ে পুরো বাড়ি উৎসব মুখর। অনু উৎসব তাদের ছেলে উজানকে নিয়ে এসেছে। বয়স 5 বছর। চঞ্চল, দুষ্ট আর কিউট একটা বাচ্চা। অনু একপাশে দাঁড়িয়ে নিধিকে খেপিয়ে বলছে, এই তোর মনে আছে তো? তোকে কিন্তু আমি বেয়ান বানাবো। তোর মেয়েকে আমি আমার ছেলের জন্য বুকে করে রাখবো। সবাই হেসে উঠে। অন্যদিকে অর্ণব আর ইভা এসেছে তাদের ছোট্ট মেয়ে অর্ণিকে নিয়ে। তার মাত্র 2 বছর বয়স। গোলাপি ফ্রক পরে কিউট পুতুলের মতো সবার মাঝে ঘুরছে। এবার নিধি ইভার দিকে তাকিয়ে বলে, শোনো ইভা আপু, অনু যেভাবে আমার মেয়েকে ওর বৌমা বানাতে চাই, সেভাবে আমিও ঠিক করেছি তোমার মেয়েকে আমার বৌমা বানাবো। তুমি কিন্তু না করতে পারবে না। ইভা মাথা নেড়ে সম্মতি জানায়। তখন পেছন থেকে আরহাম বলে, উৎসব, অর্ণব দেখ, ওরা আমাদের না বলে আমাদের ছেলে মেয়েদের বিয়ে ঠিক করে ফেলছে। সবাই হেসে উঠে। চারপাশ ভরে যায় আনন্দে। ইভা সবার হাসি মাখা মুখের দিকে তাকায়। এরা সবাই তার আপন, তার পরিবার। এটা ভাবতেই চোখ দুটো ভরে আসে। সব হয়েছে অর্ণবের কারণে। অর্ণবের সাথে থেকে তার ভালোবাসার গভীরতা দেখে একসময় ইভাও তাকে ভালোবেসে ফেলেছে। যেদিন ইভা নিজের ভালোবাসার কথা জানায়, সেদিন অর্ণবের সে কি আনন্দ, খুশিতে কতক্ষণ জড়িয়ে ধরেছিল আর কত শত চুমু খেয়েছে সে নিজেই জানে না। ইভা শুধু চোখে জল নিয়ে অর্ণবের দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল, হয়তো এই জন্যই আরহামের সাথে তার বিয়েটা হয়নি। আরহাম তো তাকে দায়িত্ব হিসেবে বিয়ে করতে চেয়েছিল। যদি বিয়েটা হতো তাহলে সে অর্ণবের এই অসীম ভালোবাসা পেত না। তাই সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে অর্ণব তার জীবনে পাঠানোর জন্য। আর আরহাম আর উৎসব আগেই ঠিক করেছিল তারা এখন থেকে দেশেই থাকবে। তবে অর্ণব ইভাকে নিয়ে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু ইভা রাজি হয়নি। সে জীবনে প্রথমবার একটা পরিবার পেয়েছে, সেটা ফেলে সে যেতে চায় না। তাই আর কেউই যায়নি, সবাই একসাথে দেশেই থেকে গেছে। তবে শুধু রিধির এখানেই নেই, সে তার স্বামীর সাথে বাইরে থাকে। উৎসব সবাইকে ডেকে বলে, এখন একটা ফ্যামিলি গ্রুপ ফটো হবে। সবাই একসাথে এসে দাঁড়ালো। সামনে ছোট ছোট বাচ্চারা, তাদের হাতে কেকের টুকরো। পেছনে গুরুজনরা চেয়ারে বসা, আর তার পেছনে দাঁড়িয়ে আছে আরহাম, নিধি, উৎসব, অনু, অর্ণব, ইভা। হাসি মুখে একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক মাঝখানে আরহাম, নিধি দাঁড়িয়ে আছে। হঠাৎ আরহাম নিধির কানে ফিসফিস করে বলল, কে বলবে যে মেয়েটা হঠাৎ করে ঝড়ের গতিতে আমার জীবনে এন্ট্রি নিয়েছে। আজ আমার সব কিছু। ধন্যবাদ আপনাকে পূর্ণতা দেওয়ার জন্য, আমার জীবনকে এভাবে সাজিয়ে দেওয়ার জন্য, আমাকে হাসি খুশি সংসারটা উপহার দেওয়ার জন্য। এটাই আমার সবচেয়ে বড় অর্জন। নিধির চোখ ভিজে উঠল, কিন্তু ঠোঁটে ফুটলো সবচেয়ে সুন্দর হাসি। ক্যামেরা ফ্ল্যাশের সাথে থেমে গেল মুহূর্তটা। ছবিতে ধরা পড়ল ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার আর একসাথে থাকার প্রতিশ্রুতি। ধন্যবাদ। গল্পটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না।